স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানিয়ে রাখা ভালো এবং এই কাজগুলোকে যদি তুমি না করে থাকো এবং যদি এই কাজগুলোতে তুমি ভুল করে থাকো তাহলে তুমি এসবিএমসিএম স্কলারশিপ কিন্তু আবেদন করেও পাবে না, বরং রিজেক্ট হয়ে যেতে পারো। মূলত তিনটে মেন কারণ থাকছে, এই তিনটে মেন কারণের মধ্যে একটাও যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু ডেফিনেটলি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে বঞ্চিত হয়ে যাবে। যেখানে বছরে 96,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, সেই টাকা থেকে তুমি বঞ্চিত হয়ে যেতে পারো। ওকে, এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব এবং এর সলিউশন কি সেটাও তোমাদেরকে বলবো। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো, মূল তিনটে কারণ বলার পূর্বে তোমাদেরকে কিছু অন্যান্য কারণগুলিকেও বলে দিই, যেগুলো খুব একটা বলার প্রয়োজন নেই, বাট তাও তোমাদেরকে জানিয়ে রেখে দেওয়া ভালো। এক নম্বর হচ্ছে ডকুমেন্ট কখনো কিন্তু ফেক দেবে না কিছু, ঠিক আছে। দ্বিতীয়ত, সময়ের আগেই আবেদন করতে হবে, মানে ডেডলাইনের আগে। ওকে, এবং এর পরবর্তীতে কি না, যেই সকল নাম্বার দিয়ে তুমি অ্যাপ্লিকেশনটা করবে সেই নাম্বারে অ্যাপ্লাই করার পর বা তোমার যে আইডি পাবে, পাসওয়ার্ড পাবে, সেইগুলো কিন্তু কোনোভাবে হারিয়ে ফেলো না। সেইগুলো কিন্তু তোমাদেরকে বারংবার লাগবে এবং অন্যান্য বছরগুলোতেও লাগবে যখন তুমি রিনিউয়াল করবে। এছাড়াও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করছি, তাহলে আমি আর অন্য কোন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো সেই বিষয়টাকে কিন্তু ভালো করে খেয়াল রেখে আবেদন করতে হবে, ঠিক আছে। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করো। এবার বাদবাকি যেই মূল তিনটে কারণ বলবো, সেই মূল তিনটে কারণ কিন্তু অনেক স্টুডেন্টরাই করে এবং যার ফলাফল স্বরূপ তারা তাদের স্কলারশিপের অ্যামাউন্ট থেকে বঞ্চিত হয়ে যায়। আচ্ছা, এই বিষয়গুলোকে নিয়ে তো আমরা আলোচনা করবোই, বাট তার আগে একটা ছোট্ট ঘোষণা রয়েছে, সেটাকে একটু ভালো করে শুনে নাও, তারপরে কন্টিনিউ করছি। অলরাইট, তোমরা এখন ডাব্লিউবিজেই বা সিইউইটি কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছো, তাই না? কাউন্সিলিং শুরু হওয়ার পূর্বেই তোমাদের এবং তোমাদের পেরেন্টসদের সাথে ওয়ান অন ওয়ান আইআইটিএনসদের সাথে কাউন্সিলিং করানোর একটা সুযোগ আমি নিয়ে এসেছি। কাউন্সিলিং শুরু হওয়ার পূর্বেই তোমাদের এবং তোমাদের পেরেন্টসদের সাথে আইআইটিয়ানসদের ওয়ান অন ওয়ান ইন্টারঅ্যাক্ট অপরচুনিটি নিয়ে এসেছি আমি। কাউন্সিলিং শুরু হওয়ার পূর্বে তোমাদের জীবনের সব থেকে বড় ডিসিশন মেকিং ফেজ হচ্ছে এখন এটা। কোন কলেজ জয়েন করা উচিত, কলেজ চুজ করার আগে কোন কোন বিষয়গুলোকে চেক করা উচিত, তোমার স্কোর অনুযায়ী বেস্ট অপশন কোনটা, ফিউচারে কোন স্কিলগুলোর ডিমান্ড বেশি বাড়তে পারে, এই সকল প্রশ্নগুলোই প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় এখন আসছে। কিন্তু যখন কাউন্সিলিং হয় তখন বেশিরভাগ স্টুডেন্টরাই কনফিউশনে পড়ে যায়। ক্যারিয়ার নিয়ে কখনো কনফিউশনের সাথে না, বরং ক্লিয়ারিটি নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু মনে করি। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল কেরিয়ার গাইডেন্স সেশন। এই সেশন কন্ডাক্ট করছেন যারা আইআইটিএন রয়েছেন এবং বর্তমানে টপ এমএনসি কোম্পানিতে বর্তমানে কাজ করছেন। আইআইটিএনসদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন, স্টুডেন্ট এবং পেরেন্টদের জন্য ওয়ান অন ওয়ান গাইডেন্স অপরচুনিটি, সিইউইটি এবং ওয়েবজির কাউন্সিলিং গাইডেন্স, স্কোর ভার্সেস কলেজ সিলেকশন গাইডেন্স, ফিউচার ক্যারিয়ার্স এবং হাই ডিমান্ড স্কিলস নিয়ে আলোচনা, কোন ব্রাঞ্চ ফিউচারে বেশি ডিমান্ডে থাকবে তার প্র্যাকটিক্যাল ইনসাইটস, কোন কলেজ ভালো অপরচুনিটি ক্রিয়েট করতে পারে তার একটি ক্লিয়ার গাইডেন্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটি হলো আমাদের যাবতীয় কনফিউশন, যাবতীয় প্রশ্ন, সেগুলোকে সরাসরি করতে পারবে এবং আইআইটিএনসের থেকে তার উত্তরও পেতে পারবে। কাউন্সিলিং শুরু হয়ে যাওয়ার পর ডিসিশন নেওয়ার থেকে তার আগেই ডিসিশন নেওয়া ভালো তোমার ক্যারিয়ারের জন্য। তাই সকল স্টুডেন্টস এবং পেরেন্টসদের বলবো, এই অপরচুনিটিটা একবার হলেও কিন্তু গ্র্যাব করা উচিত। কাউন্সিলিং এর আগে সমস্ত কনফিউশন ক্লিয়ার করে ফুল কনফিডেন্সের সাথে নিজের ক্যারিয়ার পাথটাকে চুজ করাই আমি বলবো সব থেকে শ্রেয়। ডেসক্রিপশনে সমস্ত বিষয়ের লিঙ্ক ডিটেল দেওয়া থাকছে, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করতে পারো। পিন কমেন্টেও দেওয়া থাকলো, গিয়ে একবার অবশ্যই চেক আউট করে নাও এবং নিজের ক্যারিয়ারটাকে আরও সুগঠিত করে তোলো। রাইট, সো ব্যাক টু দ্য টপিক। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে মেন তিনটে কারণ থাকে যার জন্য বেশিরভাগ স্টুডেন্টরা রিজেকশন পায়, সেটার মধ্যে প্রথমেই হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসকে নিয়ে যতই বলি ততই কিন্তু তোমাদের মধ্যে অনেক নতুন স্টুডেন্ট যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হচ্ছে তারা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছে না। ওকে, একদম জলের মতো ক্লিয়ার করে বলছি, বিষয়টাকে ভালো করে বোঝো। তোমার যদি 18 বছরের নিচে বয়স থেকে থাকে তাহলে তোমার সেটা মাইনর অ্যাকাউন্ট থাকে। তোমার যদি 18 বছরের বেশি হয়ে থাকে তো তোমার মাইনর থেকে সেটাকে মেজর অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে হয় এসবিআই এর মতো অ্যাকাউন্ট, মানে ব্যাংকে। এবং পাঞ্জাবে সেটা অটোমেটিক হয়ে যায় কোনো কোনো সময়, বা কোনো কোনো সময় কিন্তু গিয়ে করাতে হয়, বাট বেশিরভাগ ব্যাংকে গিয়ে কিন্তু মাইনর থেকে মেজর করিয়ে নিতে হয়। এখন যারা যারা স্কুল স্টুডেন্ট রয়েছে, যারা 60,000 টাকা বা তার বেশি টাকা পাচ্ছে না, তাদেরকে বলে রাখি, তোমরা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কিছু না করতে পারো, মানে মাইনার মেজরের সিনটাকে কোনো কিছু নাও করতে পারো, তোমার মাইনার অ্যাকাউন্ট থাকুক, কারণ তোমার 18 বছরের নিচেই তোমার বয়স হচ্ছে, ঠিক আছে। এবার যারা যারা কলেজে উত্তীর্ণ হতে চলেছো, যেই মুহূর্তে অ্যাপ্লাই করবে সেই মুহূর্তে ধরে নাও তোমার হয়তো বা 18 বছর বয়স, কিন্তু যেই মুহূর্তে টাকা পাবে বেশ কয়েক মাস পর হয়তো তোমার 18
প্লাস হয়ে যাচ্ছে বা 18 বছরে তুমি পড়ে যাচ্ছ, সেই মুহূর্তে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, ব্যাংকে যেতে হবে, মাইনর অ্যাকাউন্ট থাকবে সেটাকে আবেদন করে মেজর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে? এতটুকু কাজ তোমাদেরকে করতে হবে। ওকে? এবার একটা প্রশ্ন আসবে, কেন আমি মেজর কেন করব? মাইনরেতে কি প্রবলেম? আমার তো খুব ভালোই টাকা ঢুকছে, টাকা উইথড্রল করছি। অ্যাকচুয়ালি কি হয়, যখন মাইনর থেকে কোনো একটি ব্যক্তি মেজরে পৌঁছে যায় বা 18 বা তার বেশি এজ হয়ে যায়, সেই জায়গাতে ব্যাংকে একটা কেওয়াইসি করাতে হয়, যাতে বড় অ্যামাউন্টের টাকা যদি ঢোকে, ধরে নাও কেউ বিটেকে অ্যাডমিশন নিয়েছে, 60,000 টাকা সে পাবে, তো একটা লিমিট থাকে যে এত টাকার বেশি এককালীন ঢুকবে না। তো তখন যদি সেটা মাইনর অ্যাকাউন্ট থাকে তো তোমার অ্যামাউন্ট ঢুকবে না, মাঝে ফেঁসে যাবে, তারপর অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে আবার মেজর করতে হবে অ্যাকাউন্টকে, তারপরে গিয়ে টাকা তুমি পাবে। তো এত শত ঝামেলার মধ্যে যদি না পড়তে চাও, শুরুর থেকে যদি ক্লিয়ার পাথ রাখতে চাও, তাহলে যদি মেজর এজ হয়ে যায় তাহলে অ্যাকাউন্টটাকেও মেজর অ্যাকাউন্ট করিয়ে নেবে সময় থাকতে। ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝা গেল। এখন ব্যাংকের ডিটেল তার মানে এখানেই সমস্ত কিছু ক্লিয়ার, এতটুকু করলেই সব ঠিক আছে? না, সেটা কিন্তু না। ব্যাংকের সাথে তোমার ডিবিটি লিঙ্ক যেন থাকে, তোমার ফোন নাম্বারের সাথে আধার লিঙ্ক যেন থাকে, তোমার ব্যাংকের সাথে আধার লিঙ্ক যেন থাকে, এই সমস্ত যে লিঙ্ক বিষয়গুলো এইগুলো যেন তোমার কমপ্লিট থাকে। এখন বর্তমানে যেই টাকাই ট্রান্সফার করা হচ্ছে সেটা কিন্তু ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারই হচ্ছে, কার্যত ডিবিটি লিঙ্ক অবশ্যই তোমার করা লাগবেই লাগবে। ওকে? যদি না করো তাহলে কিন্তু সমস্যা আছে, টাকা নাও পেতে পারো। ওকে? তো ডিবিটি লিঙ্ক আছে কি না ব্যাংকে যাবে, বা তোমরা অনলাইনেও চেক করতে পারো। যদি সেই বিষয় নিয়ে ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন থাকে আমাকে কমেন্টে জানাও, আমি একটি ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই তোমাকে তোমার ডিবিটি লিঙ্ক করিয়ে রাখতে হবে। আর ডিবিটি করা মানেই তোমার সমস্ত কেওয়াইসি আর কিছু ঠিকঠাক আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ওকে? আর আরও একবার যদি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে গিয়ে ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করে সেটাকে এটিএম থেকে উইথড্রল করে নেওয়া। যদি এত সমস্ত এই সমস্ত জিনিসগুলোকে করে তুমি তোমার ব্যাঙ্ক ডিটেলসটাকে একদম 100% শিওরিটি নিয়ে থাকতে পারো যে ব্যাঙ্ক ডিটেলস নিয়ে কোনো তোমার রিজেকশন আসবে না। সেকেন্ড যেই কারণ সেটি হচ্ছে গিয়ে এসবিএমসিএম এর পাশাপাশি অন্যান্য স্কলারশিপ আবেদন করে কোনো স্কলারশিপই না পাওয়া। এটা একটা বড় সমস্যা। কিন্তু তোমাদেরকেও একটা ভিডিওতে আমি অলরেডি ক্লিয়ার করেছিলাম যে দেখো, এসবিএমসিএম তুমি আবেদন করছো, তার পাশাপাশি অন্যান্য স্কলারশিপ তুমি অ্যাপ্লাই করতে পারো, ইনফ্যাক্ট আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারো। কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেমন এসবিএমসিএম এর পাশাপাশি অন্য যে কোনো সরকারি স্কলারশিপ তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সেন্ট্রাল হোক, কেন্দ্রীয় হোক, অ্যাপ্লাই করতে পারবে না যদি এসবিএমসিএম তোমার প্রয়োজন থাকে। ঠিক আছে? পাশাপাশি তুমি কোনো প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতেই পারো, সেই নিয়ে কোনো বাধা নেই। ওকে? তো তুমি টাটা স্কলারশিপ অ্যাপ্লাই করো, এইচডিএফসি স্কলারশিপ অ্যাপ্লাই করো, রিলায়েন্স স্কলারশিপ অ্যাপ্লাই করো, কোলগেট স্কলারশিপ অ্যাপ্লাই করো, এলআইসি স্কলারশিপ অ্যাপ্লাই করো, সীতারাম জিন্দাল স্কলারশিপ অ্যাপ্লাই করো। এরকম অনেক প্রাইভেট স্কলারশিপ রয়েছে যেখানে স্টুডেন্টদেরকে টাকা দেওয়া হয়, সেই সকল স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু ভুল করেও অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করবে না বেশি টাকা পাওয়ার লোভে। ঠিক আছে? তাহলে কিন্তু দুটো স্কলারশিপই রিজেক্ট হয়ে যাবে। ওকে? নাম্বার 3 যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটি হলো গিয়ে তোমার যেই স্ট্রাকচার থাকে, ফি স্ট্রাকচার, বা তোমার যেই ডকুমেন্টগুলোকে দিয়ে থাকো সেগুলোকে হেজিভাবে আপলোড করে দেওয়া। কোনো ঠিকঠাক স্ট্রাকচার বিহীন আপলোড করে দেওয়া। আধার কার্ড বা ধরে নাও তোমার যে মার্কশিট রয়েছে, আধার কার্ড ছাড়ছি, যদি মার্কশিটের কথা বলি, মার্কশিটের ফার্স্ট পেজটা দিলে সেকেন্ড যেই পেজটা রয়েছে সেটা হয়তো কোনোভাবে পিডিএফ করে দিলে না, স্ক্যান করে দিলে না। হ্যাঁ, নর্মাল একটা পিকচার আপলোড করলে পিডিএফ আকারে। তো এই সকল জিনিসগুলোকে কিন্তু করা যাবে না, মানে ডকুমেন্ট আপলোডটা প্রপার প্রফেশনালি করতে হবে। ঠিক আছে? যদি বাড়িতে অ্যাপ্লাই করো তো ভালো করে, মোবাইল ফোন থেকেই হবে, মোবাইল ফোন থেকেও স্ক্যান করা যায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তারপর পিডিএফ করা যায়, সেটা যেন প্রপারলি হয়। ওকে? নর্মাল যেন না হয়, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এখন ভয়ের কোনো কারণ নেই, কারণ ব্যাংকের ডিটেলসের বিষয়গুলোকে তোমরা ক্লিয়ার করছো। সেকেন্ড যেই বিষয়টা বললাম সেটাকেও তোমরা খেয়াল রাখবে, অন্যান্য যে কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করে দিও না এসবিএমসিএম অ্যাপ্লাই করলে। থার্ড যে বিষয়টা সেটাকে নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই, যখন অ্যাপ্লাই শুরু হবে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখে দেবো যে তোমরা কীভাবে কি অ্যাপ্লাই করবে, সেই মতোই অ্যাপ্লাই করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। ওকে? হোপফুলি এই তিনটে ভুল তোমরা করবে না। যদি এই তিনটে ভুলের মধ্যে একটা ভুলও হয় তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে এবং হাজার হাজার টাকা পাওয়া থেকে তুমি বঞ্চিত হতে পারো। ওকে? সো হোপফুলি তোমরা বিষয়টিকে বুঝে গেছো, এবং ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে তোমাদের কাউন্সেলিংয়ের, অবশ্যই সেটাকে গিয়ে চেক আউট করতে পারো, গিয়ে জয়েন করতে পারো। হোপফুলি তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে অনেকেই কিন্তু সুবিধা পেতে চলেছো। ওকে? থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।